আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিখ্যাত গল্প নিয়ে কথা বলবো যেখানে ঋণের জামানত হিসাবে টাকা পয়সা বা সোনা দানা নয়, বরং মানুষের শরীর থেকে কেটে নেওয়া 1 পাউন্ড মাংস দাবি করা হয়েছিল। চলুন এই রুদ্ধশ্বাস কাহিনীর গভীরে যাওয়া যাক। গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভয়ঙ্কর কথাটা। ভাবা যায়, এটাই কিন্তু গল্পের মূল সংঘাত, মানে আইনকে ব্যবহার করে একজনের জীবন কেড়ে নেওয়ার এক নির্মম দাবি। কিন্তু প্রশ্ন হল, এমন একটা চুক্তি কিভাবে করা হলো? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে বন্ধুত্ব আর ভালোবাসার এক অন্যরকম গল্প, যেখানে একজন তার বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি ধরে ফেলেছিল। আচ্ছা, গল্পের মূলে আছে এই 4টা চরিত্র। আন্তোনিও, ভেনিসের এক নামকরা ব্যবসায়ী। তার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে বেসেনিও। তো এই বেসেনিওর টাকার দরকার হয় ধনী উত্তরাধিকারিণী পোর্শিয়াকে বিয়ে করার জন্য। আর এই সুযোগটাই কাজে লাগায় গল্পের মূল খলনায়ক মহাজন শাইলক, যে কিনা আন্তোনিওর ব্যবসায়িক শত্রু। আন্তোনিও তো বন্ধুকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু সমস্যা হল তার সব টাকা পয়সা তখন সমুদ্রে, মানে তার জাহাজের ব্যবসায় আটকে আছে। হাতে নগদ টাকা না থাকায় তিনি বাধ্য হলেন তার সবচেয়ে বড় শত্রু মহাজন শাইলকের কাছে যেতে। আর এখানেই সেই ভয়ঙ্কর চুক্তিটা হয়। শাইলক ৩,০০০ ডুকাট ধার দিতে রাজি হল। সময় ৩ মাস, কিন্তু শর্তটা ছিল একেবারে অদ্ভুত আর সাংঘাতিক। যদি অ্যান্তোনিও সময়মতো টাকা শোধ করতে না পারে, তাহলে শাইলক তার শরীর থেকে যে কোনো জায়গা থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। কি ভয়াবহ একটা শর্ত, ভাবা যায়। আন্তোনিও তো পুরো বিশ্বাস ছিল যে ৩ মাসের মধ্যেই তার জাহাজগুলো ফিরে আসবে আর সে সহজেই টাকাটা শোধ করে দেবে। কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। সময় শেষ হওয়ার ঠিক আগেই একটা বিশাল বিপর্যয় নেমে এলো। হঠাৎ খবর আসলো আন্তোনিওর সব জাহাজ নাকি সমুদ্রে ডুবে গেছে। তিনি একেবারে সর্বশান্ত হয়ে পড়লেন, আর ঋণ শোধ করার তো কোনো প্রশ্নই ওঠে না। এর সাথে সাথেই সেই ভয়ঙ্কর চুক্তির শর্তটা কার্যকর করার সময় চলে এলো। আন্তোনিওর জীবন এখন পুরোপুরি শাইলকের হাতের মুঠোয়। বেসেনিও যখন দ্বিগুণ তিনগুণ টাকাও ফেরত দিতে চাইল, শাইলক একদম বেঁকে বসল। তার চোখে মুখে তখন শুধু প্রতিশোধের আগুন। সে সাফ জানিয়ে দিল, তার টাকা লাগবে না, তার চাই চুক্তিপত্রে লেখা সেই 1 পাউন্ড মাংস। তো ব্যাপারটা গোড়ালো সোজা ভেনিসের আদালতে। শহরের ডিউকের সামনে শুরু হলো সেই ঐতিহাসিক বিচার। একদিকে আইন আর অন্যদিকে একটা মানুষের জীবন একেবারে দাঁড়িপাল্লায় ঝুলছে। পরিস্থিতি কিন্তু খুবই জটিল, কারণ চুক্তিটা আইন মেনেই করা হয়েছে, আর ভেনিসের আইন তো ভীষণ কড়া। দেখে মনে হচ্ছিল আন্তোনিওর ভাগ্য লেখা হয়ে গেছে। তার বাঁচার কি আসলেই কোনো পথ খোলা ছিল? যখন সবাই ধরেই নিয়েছে যে আন্তোনিওর আর কোনো রক্ষা নেই, ঠিক সেই মুহূর্তে আদালতে এসে হাজির হলেন বালথাজার নামে এক অচেনা তরুণ আইনজীবী। আসলে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই তরুণের ছদ্মবেশে আছেন স্বয়ং পোর্শিয়া, যিনি তার ভালোবাসার মানুষের বন্ধুকে বাঁচাতে এসেছেন। আর এই তরুণ আইনজীবীর আগমনের সাথে সাথেই পুরো খেলার মোড় ঘুরে যেতে শুরু করে। একদম অভাবনীয় বুদ্ধির জোরে পাল্টে গেল পুরো পরিস্থিতিটা। এই জায়গাতেই গল্পের আসল লড়াইটা সামনে আসে। এটা শুধু 2 ব্যক্তির লড়াই না, বরং 2টা ভাবনার লড়াই। একদিকে শাইলক চাইছে আইনের চুলচেরা বিচার, আর অন্যদিকে পোর্শিয়া বলছে দয়ার কথা। তার মতে দয়া না থাকলে ন্যায় বিচারও এক ধরনের নিষ্ঠুরতা হয়ে দাঁড়ায়। কিন্তু পোর্শিয়া প্রথমে সবাইকে অবাক করে দিয়ে রায় দিলেন যে হ্যাঁ, চুক্তিটা পুরোপুরি আইনসম্মত। শাইলক তার পাওনা 1 পাউন্ড মাংস নিতেই পারে। এ কথা শুনে তো শাইলক মহা খুশি, আর অ্যান্টোনিওর বন্ধুরা হতাশায় ভেঙে পড়ল। মনে হচ্ছিল সব আশা বুঝি শেষ হয়ে গেল। কিন্তু যেই না শাইলক তার ছুরি ধার দিয়ে অ্যান্টোনিওর দিকে এগিয়েছে, ঠিক তখনই পোর্শিয়া তাকে থামিয়ে দিল। আর তখনই সে তার তুরুপের তাসটা খেলল। সে বলল, একটু দাঁড়াও, চুক্তিতে কিন্তু শুধু মাংসের কথা বলা আছে, 1 ফোঁটা রক্তের কথাও লেখা নেই। আর এখানেই পুরো খেলাটা ঘুরে গেল। পোর্শিয়া আইনের মারপ্যাচেই শাইলককে আটকে দিল। শর্তগুলো কি ছিল শুনবেন? 1. মাংস কাটা যাবে, কিন্তু 1 ফোঁটাও রক্ত পড়া চলবে না। 2. মাংসের ওজন কাটায় কাটায় 1 পাউন্ড হতে হবে, 1 চুলো কম বা বেশি নয়। আর 3. যদি এই শর্তগুলোর একটাও ভাঙে, তাহলে ভ্যানিসের আইন অনুযায়ী তার নিজেরই মৃত্যুদণ্ড হবে, আর সব সম্পত্তি সরকার নিয়ে নেবে। পোর্শিয়ার এই বুদ্ধিদীপ্ত চালে শাইলক পুরোপুরি আটকা পড়ে গেল। কিন্তু এখন প্রশ্ন ওঠে, এরপর যা হলো সেটা কি আসলেই ন্যায়বিচার ছিল, নাকি এটা ছিল প্রতিশোধের এক নতুন রূপ? চূড়ান্ত রায়ে আন্তোনিওর জীবন তো বেঁচে গেল, কিন্তু উল্টো দিকে শাইলককে তার সমস্ত সম্পত্তি হারাতে হল, এমনকি তাকে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতেও বাধ্য করা হলো।
যে দয়া দেখানোর কথা পোর্শিয়া এতক্ষণ বলছিল সেই দয়ার ছিটে ফোঁটাও কিন্তু শাইলকের ওপর দেখানো হলো না। আর এই প্রশ্নটাই কিন্তু গল্পটা আমাদের জন্য রেখে যায়। আন্টোনিও হয়তো বেঁচে গেল, কিন্তু শাইলকের সাথে যা করা হলো সেটাকে কি ন্যায় বিচার বলা যায়, নাকি একটা অন্যায়ের জবাব আরেকটা বড় অন্যায় দিয়ে দেওয়া হলো? গল্পটা আমাদের আইন, দয়া আর প্রতিশোধের এই জটিল সম্পর্ক নিয়ে বারবার ভাবতে বাধ্য করে।